প্রায় ৬২৫ বছর আগে, অর্থাৎ ১৩০০ খ্রিস্টাব্দের শুরুর দিকে খনন করা হয়েছিল এই দিঘি। দেখতে সাধারণ, কিন্তু অসাধারণ তার ইতিহাস। রাজা রানীকে বলেছিল যে যতদূর পর্যন্ত হাঁটতে পারবে ততদূর পর্যন্ত একটা দিঘি খনন করে দিবে। ভারত বাংলাদেশ একদম সীমান্তে অবস্থিত। পুরো দিঘিটা পড়েছে বাংলাদেশে, আর দিঘির শেষ পার থেকেই শুরু ভারতের। মানে আমরা ছোটকালে শুনেছি যে আমার বাবা বা ইন্ডিয়ায় চলাচল বেশি, মানে বাংলার থেকে আমাদের ইন্ডিয়ায় চলাচলই বেশি। আমাদের গ্রামের বা প্রত্যেক লোকই ইন্ডিয়ায় চলাচল বেশি, গ্রাম মানে বাংলা চলাচলই নেই ওইরকম। তো এখন আপাতত আমাদের গরু ছাগলও ইন্ডিয়ার আশপাশ যেতে পারে না, আমরা তো দূরের কথা। এই দিঘির সাথে জড়িয়ে আছে বাংলা ভারতবর্ষের সমৃদ্ধি আর এক অমর প্রেম কাহিনীর ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী একটি জেলা হচ্ছে জয়পুরহাট। আলতাদিঘি যদিও নওগাঁ জেলায় পড়েছে, কিন্তু সেখানে যেতে জয়পুরহাট থেকেই কাছে হয়। জয়পুরহাট রেলগেট থেকে আলতাদিঘির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। অটোতে করে যেতে সময় লাগবে ১ ঘন্টার মতো। আলতাদিঘি ধামুরহাট উপজেলায় পড়েছে। ইতিহাস আমাকে টানে, আর সে ইতিহাস যদি হয় গৌরবান্বিত তাহলে আরো বেশি। গ্রামের পর গ্রাম পার হয়ে এখন আমরা আলতাদিঘি ন্যাশনাল পার্ক এলাকায় প্রবেশ করেছি। এই জাতীয় উদ্যানের আয়তন বিশাল, প্রায় ২৬৫ হেক্টর বা ১৯৭১ বিঘা। ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যেখানে যাচ্ছি সেই আলতাদিঘিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বিশাল বনভূমি। ২০১১ সালে এই বনভূমিকে ন্যাশনাল পার্ক করার ঘোষণা দেয় সরকার। রাস্তার দুপাশে কি ঘন জঙ্গল দেখুন। রাস্তার মাঝে বর্ডার গার্ড বাংলাদেশের একটা ফলক দেখে থেমে গেলাম। এই ফলকের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। মিনিট ৫ গিয়ে পৌঁছে গেলাম আলতাদিঘির কাছাকাছি। এখানে অটো রেখে এবার হাঁটতে হবে। আজ সারাদিনই কিছুক্ষণ পরপর হচ্ছে বৃষ্টি। রাস্তাঘাট একেবারেই পিচ্ছিল হয়ে আছে। আমি এখান থেকেই দিঘির উঁচু পাড় দেখতে পাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম একদম দিঘির কাছে, কিন্তু পানি শূন্য দিঘি দেখে আমি যার পর নাই হতাশ। একটু হাঁটু পানি তো দূরের কথা, দিঘির বেশিরভাগ অংশই খা খা করছে। অথচ জেনে এসেছি এই দিঘি পানিতে টইটুম্বর থাকতো, ফুটতো গোলাপি পদ্ম ফুল, আর এখন নিজের চোখে দেখছি পানি শূন্য আলতাদিঘি। দিঘির এক জায়গায় কিছু পানি জমেছিল, স্থানীয়রা সেখানে মাছ ধরছে। এই আলতাদিঘির যে ইতিহাস তা কিন্তু খুবই ইন্টারেস্টিং। রাজা রানীকে বলেছিল যে যতদূর পর্যন্ত হাঁটতে পারবে ততদূর পর্যন্ত একটা দিঘি খনন করে দিবে। আর মনে করেন হাঁটতে এত বহু দূর হাঁটার পর মন্ত্রী হরস করে মনে করেন পায়ে আলতা ঢাল দিয়েছে। আলতা ঢাল দেওয়ার পর মনে করেন যে ওখানে রানী দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পর ওখান থেকে দিঘিটা খনন করা হয়েছে। সেই রাজার বাড়ি হলো আপনাদের জগদুলি বৌদ্ধ বিহার, ওখানে তার বাসা। ওখান থেকে মনে করেন এখানে আলতা দিঘি আসে, দিঘি খনন করছে। এই বন্ধু আমরা মোটামুটি জানি এই বন্ধুই। আজা আইনি সাথে করে নিয়ে চলে আসে ঘুরবা, আর সাথে একটা ওর পেছন দাঁড়ায় সাথে আসে। এখন আইনি মশাই বলছে যে আজা মশাই, আমি যেহেতু দূর পর্যন্ত হারে যেতে পারবো অত দূর পর্যন্ত তুমি ডিগি করে দিতে পারবেন। কথা আচ্ছা তুমি ওয়াদা পালন করবো, আমি যাও হাঁটো। তখন ওই মাথাতে ইন্ডিয়ার মাথা, তাল গাছের মাথা, ওইটা হলো মেন পাড় দিঘির। ওই পাড় থেকে হাঁটপা ধরেছে, হাঁটতে হাঁটতে রানী চলে গেছে ওই মাথায়। তখন আজা তখন ওর সাথে পেছনারটা বলেছে যে আজা মশাই আরো দূরে তো হাঁটে যাবে, দূর পর্যন্ত পারবেন ডিগি দিতে খুঁড়ে। তার কারণে বুদ্ধি কি করা যায়, করে আইনি পাও আলতা ছিঁড়ে দাও, নাহলে তো আইনি তো দাঁড়াবে না, না তো অত বড় ডিগি তো খুঁড়ে দেওয়া যাবে না। তো যখন আইনির পাও নখ করে আলতা ছিঁড়ে দিয়ে তখন কইছে আইনি মা তুমি দাঁড়ান, তোমার পাও ফাড়ে রক্ত বাড়াছো,
তখন রানী যখন খাওয়া হয়েছে পাঁচটানে ঘুরে দেখছে রানী যে হারে পাও তো রক্তই বাড়ছে আমার। তখন আধা তখন কথা আমি এখানে খুঁড়ি দিব, আমি ডিগি খুঁড়ে দিব। তখন আর খুঁড়ি পুঁতে দিচ্ছে ওখানে। এই যখন খুঁড়িটা পুঁতে দিয়ে দেখছে রানী পাও তো রক্ত, তখন খুঁড়ে দেওয়ার পর নাম ছুঁয়ে দিল যে এটা আলতা ডিগি। এটা কাগজ পাইতে আছে যোতনাথপুর মৌজা এটা, আর ডাক হলো আলতা ডিগি। রানীর পাও তো আলতা ছিঁড়ে দিয়ে খুঁড়ে দিছে, ওটা হলো আলতা ডিগি। এটা আমার দাদার বাপ, তার দাদার বাপের বলেছে আসানুল্লাহ মোল্লা, দাদার বাপের নাম। লোককথায় প্রচলিত আছে পাল শাসন আমলে 1300 সালের শুরুর দিকে রাজা বিশ্বনাথ জগদল এই অঞ্চল রাজত্ব করতেন। আবহমান কাল থেকেই রুক্ষ এই বরেন্দ্র অঞ্চলে পানির খুব অভাব ছিল এবং রাজা বিশ্বনাথের রাজত্বকালে এই পানির অভাব প্রকট হয়। মাঠঘাট শুকিয়ে চৌচির হওয়ায় আবাদি জমিতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ে। তো রাজা বিশ্বনাথ জগদলের স্ত্রী রানী স্বপ্ন দেখলেন এই এলাকার পানির সমস্যা দূর হবে এইভাবে যে রানী জমিতে হাঁটতে থাকবেন যতক্ষণ না তার পা ফেটে রক্ত বের হয়, আর রানী যতদূর হাঁটবেন ততদূর পর্যন্ত একটা দিঘি খনন করতে হবে। ব্যাস, তাহলেই এই অঞ্চলের পানির সমস্যা দূর হয়ে যাবে, আর না হয় পুরো অঞ্চল মরুভূমি হয়ে যাবে। পরদিন সকালে রাজা বিশ্বনাথকে রানী এই স্বপ্নের কথা জানালেন। রাজা সবটা শুনে গভীর চিন্তায় পড়লেন। রানী যতদূর বলবে ততদূর পর্যন্ত দিঘি খনন করতে তার সমস্যা নেই, কিন্তু হাঁটতে হাঁটতে রানীর পা ফেটে যাবে এটা রাজা বিশ্বনাথ কিছুতেই মেনে নিতে পারছেন না, কারণ রানীকে যে তিনি ভীষণ ভালোবাসেন। রাজার উদ্বেগের কথা জেনে রানী জেদ ধরলেন স্বপ্নে যা দেখেছেন তাই করতে হবে, না হলে যে রাজ্যের রাজার অমঙ্গল হবে এটা রানী কিছুতেই হতে দিবেন না। অনেক বাদানুবাদের পর রাজা রানীর কথা মেনে নেন। এরপর ভালো দিনক্ষণ দেখে এই রাজ্যের এই জায়গায় আসলেন রাজপরিষদ, রাজা, রানী আর একদল মাটি কাটার লোক। নির্দিষ্ট ধর্মাচার শেষ করে রানী দিঘি খনন করানোর উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। রানী হাঁটছেন তো হাঁটছেন, সবাই তাকিয়ে আছে। অনেক অনেক দূর চলে গেছেন রানী। রাজা খুব উদ্বিগ্ন, রানীর পা কি ফেটে রক্ত বের হয়ে এলো? না, তাহলে তো রানী থেমে যেত। সময় বয়ে যাচ্ছে, রাজা আর এই দুশ্চিন্তা নিতে পারছেন না। পরিষদের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ চাইলে একজন খুব বুদ্ধিমান পরিষদ বুদ্ধি দিলেন, কেউ একজন গিয়ে রানীর পায়ে আলতা ঢেলে দিক। আলতাকে রক্ত ভেবে রানী হাঁটা থামিয়ে দেবেন, ভাববেন পা ফেটে এই রক্ত বের হয়েছে। সাথে সাথে একজন ছুটে গিয়ে ক্লান্ত রানীর পায়ের উপর কায়দা করে আলতা ঢেলে দেন এবং চিৎকার করে বললেন, রানীমা, আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে। রানীও নিজের পায়ে রক্ত দেখতে পেয়ে বসে পড়েন। এবার মহা সমারোহে শুরু হয় দিঘি খননের তোড়জোড়। ধীরে ধীরে সে দিঘি ভরে গেল টলটলে কাকচক্ষু জলে। তাতে ফুটল পদ্ম। প্রজাদের পানীয় জলের কষ্ট হলো দূর, আর সে থেকেই এর নাম হয়েছে আলতা দিঘি। প্রায় 1000 বছরের স্মৃতি নিয়ে আজও আছে এই ঐতিহ্যবাহী আলতা দিঘি। এত প্রাচীন আর এমন বিশাল দিঘি বাংলাদেশে আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। লোককাহিনী যাই হোক, ইতিহাস বলে এই দিঘি খনন করা হয়েছিল পাল শাসন আমলে। প্রজাদের পানির কষ্ট দূর করাই ছিল মূল কারণ। দিঘির মালিক এখন আগে ছিল মনে করে রাজা, রাজার নাম ছিল বড় রাজা। এখন বর্তমান মনে করেন সরকারের আন্ডার আছে, এটা এখান থেকে এখন মনে ফরেস্ট বিভাগে চলে গেছে এই দিঘি। আলতা দিঘির কিছুদিন আগের ছবি দেখলেও দেখা যায় বিশাল দিঘির চারপাশে ছিল হাজারো গাছপালা। আলতা দিঘি পুনঃখনন ও উন্নয়নের নামে প্রাচীন সব গাছপালা কেটে দিঘিটি যেন ছোট্ট একটি মরুভূমি হয়ে গেছে। হ্যাঁ, গোসল করতাম, দিঘিতে অনেক পানি থাকতো, মাছ থাকতো, পাখি থাকতো। পানি শুকায় যায় না, কোনো সময় শুকায় যায় না। গত 2 বছর আগে দিঘি খনন করার পর থেকে আর পানি থাকতেছে না। বাংলাদেশ মানে দিঘিটাই শেষ সীমানা, দিঘির পর থেকে বাংলাদেশের সীমানা শেষ। প্রায় আমরা ছোটকাল থেকে দেখতেছি দিঘি। আগে অবশ্য পরিবেশ ভালো ছিল, চারিদিকে গাছপালা ছিল আর দিঘি ভরা পানি ছিল। আপনার মনে করেন যে অতিথি পাখি অনেক আসতো, পর্যটকও আগের থেকে একটু কম, পর্যটক আগে বেশি আসতো। আলতা দিঘির শেষ প্রান্ত ভারতের বর্ডারে চলে এলাম। এই সাইনবোর্ডের পর থেকেই শুরু হয়েছে ভারতের সীমানা। সামনে যা মাঠ গাছপালা দেখছেন সবই ভারতের সীমানায়। দূরের ওই গাছগুলোর পরেই কাঁটাতারের বেড়া,
যা দুই বাংলার সীমান্ত রেখা নির্ধারণ করে দিয়েছে। অথচ এক সময় এই ভূখণ্ডের সবকিছুই ছিল অভিন্ন, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, এমনকি প্রেম ভালোবাসাও। সেই ঐক্যের নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে এই প্রাচীন আলতা দিঘি। তখন হিন্দুস্তান আর পাকিস্তান হলো দেড়বা, ভাগ হওয়ার পর ওই মেন মাথা মধ্যে আল দিছে, তখন ইন্ডিয়ালারা ভাগ পালো, মাথাটা পালো, পায়ে বাঁধে নিল। ওই মাথাটা ওই মেন মাথা ওইটা অনেকখানি মাথাটা পাইছে ইন্ডিয়ালারা, ওই পাটটা এই পুকুরে মাথা। ছোটবেলায় তো এরকম সমস্যা ছিল না, যাতায়াত করা যেত, তবে এখন খুব কড়াকড়ি, আশপাশ যাওয়া যায় না। আমরা যেতাম, পাশে দোকান ছিল, দোকানপাট থেকে কেনাকাটাও করতাম। মানে আমরা ছোটকালে শুনেছি যে আমার বাবা বা ইন্ডিয়ায় চলাচল বেশি, মানে বাংলার থেকে আমাদের ইন্ডিয়া চলাচলই বেশি। আমাদের গ্রামের বা প্রত্যেক লোকই ইন্ডিয়া চলাচল বেশি, গ্রাম এই মানে বাংলা চলাচলই নেই ওইরকম। মানে সকাল হলেই মনে করেন ইন্ডিয়ায় যায়। আত্মীয় স্বজন ওইভাবে নাই, কিন্তু যে দ্বারা দিয়ে মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের আত্মীয় স্বজন বেশি, কিন্তু মুসলিমের আত্মীয় স্বজন কম আছে। তো আগের পরিবেশ ভালো ছিল, কিন্তু এখন আপাতত আমাদের গরু ছাগল ইন্ডিয়ার আশপাশ যেতে পারে না, আমরা তো দূরের কথা। আমাদের ডিগ্রি শেষ সীমান থেকেই ভারতের সীমানা। অনেকের আছে, আমাদের নেই, আমাদের পাড়ার অনেকে আছে, বোনের বিবাহ দিয়েছে ভারত, ভাইয়ের বিবাহ, অনেকের চাচা আছে, এই পর্যন্ত ভারতে আছে। তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয় এখন? অবশ্যই দেখা হয়। মনে কথা আপনাদের দেখা করতে আসলে মনে করেন যে ওইদিকে ভারতের আইডেন্টি কার্ড জমা দিয়ে আসা লাগে। এই 12টা 10টার দিকে পার হলো কিংবা 8টার দিকে পার হলো, পার হওয়ার পর মনে করেন যে এই 12টা কিংবা কেউ বিকাল 4টার দিকে পার করে চলে যায়। হ্যাঁ, এই সিস্টেম চালু আছে। আজকে দিঘিটা যতটা পানি শূন্য, তার চেয়ে অনেক বেশি শূন্য যেন আমাদের ঐতিহ্যের প্রতি সম্মানবোধ। আলতা দিঘির প্রাচীন সৌন্দর্য ফিরিয়ে আনার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। এই দিঘি শুধু একটি জলাশয় নয়, এটি বাংলার হৃদয়ের এক চিরঞ্জীব প্রতিচ্ছবি, যার প্রতিটি ঢেউয়ে, প্রতিটি কণায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, ভালোবাসা, আত্মত্যাগ আর সম্মান। যারা ইতিহাস ভালোবাসেন, যারা বাংলার মাটির গন্ধে খোঁজেন জীবন, তাদের জন্য আলতা দিঘি একবার হলেও ঘুরে দেখার মতো একটি চমৎকার জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।